জামায়াতে ইসলামের সাথে যোগ দিয়েছে এনসিপি। পুরো দেশের আলোচনার বিষয় এটাই। জামাত এর সাথে যোগ দিয়ে এনসিপি কতটা নিজেদের ক্ষতি করেছে, কতটা জামায়াতের উপকার করেছে, জামায়াত তাদের মধ্যপন্থার যেই রাজনৈতিক আদর্শ বা অ্যাটলিস্ট মুখে বলা আদর্শ এনসিপির, এটা বিক্রি করে জামাত কতটা উপকৃত হবে এবং বিএনপির সাথে গেলে হয়তো বা এনসিপি লাভবান হতো, এই ধরনের আলোচনা। এটা নিয়ে আমার কিছু কথা। এনসিপি আসলে নিজেদের কতটা ক্ষতি করেছে, কতটা জামায়াতের উপকার করেছে, বা বিএনপির সাথে গেলে এনসিপির আদৌ লাভ হতো কিনা, এই নিয়ে। তো এনসিপির আমি সবসময় একজন ওয়েল উইশার এই হিসেবে যে যেহেতু আমার মতো তরুণরা মিলে এই দলটা গঠন করেছে, তাই আমি তাদের প্রতি একটু দুর্বল সবসময়, বা আমি ওদের ভালো চাই, ওরা ভালো করুক এটা চাই। এটার কারণ এই নয় যে হচ্ছে এনসিপির কোনো রাজনৈতিক আদর্শ আমার পছন্দ, কারণ এনসিপির আসলে কোনো রাজনৈতিক আদর্শ তারা প্রকাশই করতে পারে নাই। মধ্যপন্থী দল হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে অ্যাটলিস্ট মুখে, এবং মধ্যপন্থী দল বাংলাদেশে অলরেডি একটা আছে বড় আকারে, বিএনপি। তো ওরা কী ধরনের রাষ্ট্র চায়, কীভাবে কাজগুলো করতে চায়, এরকম কোনো কিছুই খুব ভালোভাবে প্রকাশ পায় নাই। এটা ছাড়া যে জুলাই অভ্যুত্থানের একটা চেতনা আছে এবং এইটা এগিয়ে নিতে চায়, এটা ছাড়া, বা জুলাই অভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে এগিয়ে নিতে চায়। তো জুলাই অভ্যুত্থানের যেহেতু আকাঙ্ক্ষা মানুষের ভিন্ন ভিন্ন হতে পারে, তো আকাঙ্ক্ষা বলতে ওরা আসলে এক্স্যাক্টলি কী বুঝাইছে এটা ক্লিয়ার না। তো এখন যদি আসি, আসলে এনসিপি বিএনপির সাথে যোগ দিলে আসলে লাভ হতো কিনা, যদি এনসিপি বিএনপির সাথে যোগ দিত, আমি মনে করি না। এনসিপির প্রথম কথা এটা যে এনসিপির অন্য কোনো দলের সাথে যোগ দেওয়াটা আমার পছন্দ ছিল না, বা আমি এটা চাই নাই। আমি চেয়েছি আমার জায়গা থেকে, যদি এনসিপি নিজেরাই যে একটা জোট করেছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং এনসিপি মিলে যে গণতান্ত্রিক সংস্কার একটা জোট, এই জোটটাই সবচাইতে পারফেক্ট ছিল, এবং এই জোটের মাধ্যমেই যদি ওরা নির্বাচন করতো, এটা সবচাইতে ভালো হতো। ইভেন ইফ যদি ওদের প্রত্যেকজনেরই বাতিল হয়ে যেত তাদের জামানত, তাদের যদি জামানত বাজেয়াপ্ত হতো প্রত্যেকজনের, সবার মিলেও, তারপরে ওদের জন্য ওই জোটে থেকে নির্বাচন করা, এককভাবে নির্বাচন করা তাদের উচিত ছিল। সেটা না করে তারা পুরনো দুইটা দলে ঢুকে গেছে। পুরনো দুইটা দলে ঢুকে যাওয়ার মানেই আমার কাছে ছিল এনসিপির রাজনীতি এখানে শেষ হয়ে যাবে, এটা আমার ধারণা। বিশেষ করে যদি এনসিপি বিশেষ করে জামাতের সাথে ঢুকার কারণে এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে মনে করার কারণ হচ্ছে, জামাত যেহেতু ধর্মভিত্তিক দল, এবং এনসিপির যে রাজনীতি করে, আমরা যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামিক রাজনীতি করে জামায়াত ইসলামী, এটার কারণে যেই তরুণরা একটা ধর্মভিত্তিক রাজনীতির সংস্পর্শে আসবে, এটা আমার একটা হয়তো ছোট চিন্তা হতে পারে, ছোট করে, যেহেতু আমি ছোট মানুষ, ছোট চিন্তা করি, এভাবে আমার কাছে মনে হতে পারে তরুণরা ওই রাজনৈতিক একটা যে ধর্মীয় একটা আবহ আশেপাশে থাকবে, এটা থেকে বের হয়ে আসা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এটা থেকে আমি মনে করি যে তাদের জামাতের সাথে যোগ দেওয়াটা উচিত হয়নি, বা দেওয়ার আগেই আমার চিন্তায় ছিল যে এটা উচিত হবে না। আচ্ছা, কিন্তু যখন তারা জামাতে যোগ দিয়েছে, অনেকে বলার চেষ্টা করেছে বিএনপির সাথে যোগ দেওয়াটা ভালো ছিল, বা অনেকে যোগ দেওয়ার আগেই, জামাতে যোগ দেওয়ার আগেই অনেকে চিন্তা করেছিলেন যে যদি এনসিপি বিএনপির সাথে যোগ দেয়, সেটা তাদের জন্য ভালো হবে। আমি সেখানে দ্বিমত করি। এখানে আমরা যারা টিভির সামনে আসলে রাজনীতি দেখি, যেহেতু আমাদের সাথে ওই রকমভাবে কোনো রাজনৈতিক মানুষের পরিচয় নাই, যাদের সাথে আর কি, যেহেতু আমার সাথে নাই, আমি কখনো জীবনে রাজনীতি করি নাই, যার ফলে রাজনৈতিক কোনো ব্যক্তিকে আমি কাছ থেকে চিনি না, যার কারণে আমরা যারা টিভি থেকে রাজনীতি জানি, পত্রিকা থেকে রাজনীতি জানি, তারা আমরা আমাদের বুদ্ধিজীবীদেরকেও চিনি। তো আমাদের যারা মোটামুটি, এখন তো বাংলাদেশের সব বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে বিএনপি পন্থী বুদ্ধিজীবী, তারা বিএনপির ভালো চায়, একমাত্র দেশের একজনই নেতা বানাইতে চায়। তো এটা নিয়ে আলাদা কথা বলবো, এই যে এক নেতার আবির্ভাব করতে চাওয়া কিভাবে আমাদেরকে ফ্যাসিজমের দিকেও নিয়ে যেতে পারে, সম্ভাবনা আছে সমূহ। আমি যেটা বলছিলাম যে এনসিপি বিএনপির সাথে যোগ না দিয়ে জামাতের সাথে যোগ দেওয়াটা অ্যাটলিস্ট এটা আরও ভালো হয়েছে যে বিএনপির সাথে দেয় নাই, কারণ বিএনপির সাথে যোগ দিলে, বিএনপির সাথে যোগ দিছে এমন তাদের যে জোট সঙ্গীরা, তাদেরকে যে ছেড়ে দিয়েছে যে আসনগুলো, ওই আসনগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে, এবং কিছু কিছু জায়গায় তাদের দল থেকে পদত্যাগ করে হলেও। এবং এখানে সবচাইতে আলোচিত যে একটা নাম, রুমিন ফারহানা, ওখানে জমিয়ত ওলামার যে জুনায়েদ হাবিবি, ওনাকে যে ছেড়ে দেওয়া হয়েছে ওই আসন,
রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। তো এটা প্রমাণ করে যে আসলে যদি এনসিপিকে ছাড় দেওয়া হতো, ওই আসনে যে বিএনপির লোকজন এনসিপিকে ছাড় দিত, মানে বিএনপির দলীয়ভাবে যদি এনসিপিকে ছাড় দিত, কিন্তু ওই যে বিএনপির যেই ওই আসনের যে মনোনীত বা সম্ভাব্য যে প্রার্থী ছিল তিনি যে ছেড়ে দিতেন, এটার কোনো গ্যারান্টি ছিল না। যেখানে জামাত দিয়ে দিয়েছে অলরেডি, জামাত এটা অ্যাটলিস্ট তারা প্রমাণ করেছে, জামাত এনসিপির জন্য এটা প্রমাণ করেছে যে এনসিপি জামাতের সাথে যোগ দিয়ে বিএনপির চাইতে ভালো করেছে। কারণ বিএনপির যেই জোটসঙ্গীরা তারা ছাড় পায় নাই বিএনপির অন্যান্য প্রার্থীদের থেকে, বা বিএনপির যেই সম্ভাব্য প্রার্থী ছিল তার থেকে, কারণ তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন। এই দিক থেকে বলা যায় এনসিপির অ্যাটলিস্ট বিএনপিতে যোগ না দিয়ে জামাতের সাথে যোগ দেওয়াটা একটা বেটার ডিসিশন হয়েছে, এবং আমি মনে করি এটা অ্যাটলিস্ট জামাত এটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এনসিপির সমস্যা কোথায় হয়েছে, যে এনসিপির কেন জামাতে যোগ দিতে হলো। তো এনসিপির এই জায়গায় আমি 3টা পয়েন্ট বলতে চাই, যে লোভ, ক্ষোভ এবং ভয়। লোভ হচ্ছে এটা যে তারা খুব দ্রুত সংসদে যেতে চাইছে, বা ক্ষমতার কাছে থেকে একটা কন্ট্রোল নিয়ে, যে তাদের হয়তো রাজনীতিটা এইভাবে করলে ভালো হয় যে ক্ষমতার কিছু সংস্পর্শে আসবে, শক্তি থাকবে, যার ফলে তাদের যেই দলীয় বা সাংগঠনিক কার্যক্রম এগুলো করতে সুবিধা হবে। যেহেতু বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা তাদের বিরোধী দলকে নানাবিধ পুলিশি নির্যাতন থেকে শুরু করে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তাদের উপরে নিপীড়ন চালায়। এটার কারণে হয়তো এনসিপি ভেবেছে যে তারা যদি ক্ষমতার কাছাকাছি থাকে বা কিছু ক্ষমতা যদি তাদের হাতে থাকে, ওটা ব্যবহার করে তাদের সাংগঠনিক যে বিস্তৃতি সেটা ঘটানো সম্ভব হবে। এটা এক প্রকারের লোভ, বা অতি দ্রুত তারা এই কারণে ক্ষমতার কাছাকাছি যেতে চেয়েছে। ক্ষোভ হচ্ছে এই কারণে, আমরা যদি খেয়াল করি বিএনপিকে, আমি আসলে অন্তত আমার জায়গা থেকে আমি দেখতে পাই বিএনপিকে প্রথম থেকে বিএনপি খুব ভালোভাবে জুলাই আন্দোলন বা এই জুলাইয়ের যেই অভ্যুত্থান সেটাকে নিজেরা ওন করতে পারে নাই। এটা শুনতে হয়তো ভালো শোনায় না, কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট এরকম মনে হয়, যার কারণে বিএনপির বিভিন্ন যেই লোকজন তারা এই যে 24 ঘটিয়েছে, একটা কালো শক্তি, এই ধরনের, বা হচ্ছে পরপরই যখন এনসিপি দল গঠন করলো তখনই বলে দেয়া আমরা যদি ড্যাশ ড্যাশ করে দিই তাহলে এনসিপির মতো লোক মানে দল বেসে যাবে বা অনেকেই বেসে যাবে, আমরা যদি বিএনপি যদি একটু ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না, এই ধরনের কথাগুলো বলা হয়েছে। যেখানে মানে জুলাই অভ্যুত্থানের সামনের সারির যেই লোকজন এদের বেশিরভাগ অংশ মিলে এনসিপি গঠন করছে, তাদের সাথে একটা সাংঘর্ষিক পজিশনে চলে গিয়েছে, এবং যেইটা আসলে এক ধরনের আওয়ামী লীগের ভাষায় এনসিপিকে বা জুলাই আন্দোলনের প্রধান নেতাদেরকে বা প্রধান মুখদেরকে তাচ্ছিল্য করা। আওয়ামী লীগ যেভাবে যে ভাষায় ব্যবহার করতো বিএনপি একই ধরনের ভাষা ব্যবহার করেছে, যার ফলে এনসিপিতে এই ধরনের মানে, এবং পরেও তারেক রহমান যখন দেশে এসেছেন তারপরেও এখনও পর্যন্ত এনসিপির কোনো নেতা বা জুলাই আন্দোলনের প্রধান যে নেতারা ছিল তাদের সাথে কথা বলেছে, দেখা করেছে, এই ধরনের কোনো ঘটনা পাওয়া যায় নাই, যেটা প্রমাণ করে যে বিএনপি আসলে খুব ভালোভাবে ওদেরকে ওন করতে পারে নাই, যার কারণে ওদের একটা ক্ষোভ ছিল, বা ক্ষোভ আরও আছে, আর অন্য কারণও থাকতে পারে ক্ষোভ। আর লাস্ট নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে ভয়। ভয়টা এসেছে কোত্থেকে? ভয়টা এসেছে আসলে আমাদের ইনকিলাব মঞ্চের প্রধান মুখ আহ্বায়ক যিনি সমন্বয়ক ওসমান হাদির মৃত্যুর পরে যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এনসিপির মধ্যে একটা ভয় ঢুকেছে, এনসিপির বিশেষ করে যারা পরিচিত মুখ তাদের মধ্যে। তো এই ভয়টা, এবং এই ভয়টাকে আবারও জাস্টিফাই করেছে বিএনপি যখন ওসমান হাদির মৃত্যুকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সবগুলো দল গিয়ে একটা সমাবেশ করেছে, যৌথ সমাবেশ, সে জায়গায় বিএনপি উপস্থিত হয় নাই, যার ফলে এটাও একটা কারণ হতে পারে যে সবাই মিলে বা যেই তরুণরা যারা জুলাই অভ্যুত্থানের প্রধান মুখ ছিল তারা মনে করতে পারে বিএনপি তাদেরকে ওন করছে না, এবং তাদের যে হত্যাকাণ্ড ঘটছে এরপরেও বিএনপি ওই জায়গায় আসছে না। বিএনপি নিজের রাজনীতি নিয়ে এতটা ব্যস্ত যে বিএনপি অন্য কারো কোনো খেয়াল রাখার প্রয়োজন মনে করছে না। এবং সে জায়গায় জামাত অনেকটাই সরব, যদিও অনেকের মতে জামাতের যে রাজনীতি ওই স্টাইলের সাথে ওসমান হাদির যে রাজনীতির স্টাইল এটা অনেকটা মিল আছে, যার কারণে হয়তোবা জামাত অনেক বেশি ওন করে বা জামাত
তাকে নিয়ে বোর্ড হিসেবে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করছে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু জামাত এটাতে দেখাইছে, যার কারণে ওরা হয়তো এইটা মনে করে থাকতে পারে যে জামাত যেহেতু জুলাই অভ্যুত্থানটা অনেক বেশি লেজিটিমেসি দিচ্ছে বা নিজেরা অন করে নিচ্ছে, সেহেতু জুলাই আন্দোলনের যেই সামনের সারির নেতারা তারা যদি যায় জামাতের সাথে, জামাত তাদেরকে অনেক বেশি ভ্যালু দিবে, যেটা বিএনপি আসলে দেয় নাই। এবং আমি এই ভয়টাকে আসলে খুব ভালোভাবে নেই না। এই কারণে নেই না, এটা আমার মত একদম লাস্ট। কারণ আমি মনে করি যে এই যে জুলাই আন্দোলনের নেতারা, প্রধান সারির নেতারা, তারা আসলে শেখ হাসিনার সময়ে মারা যেতে পারতেন। তাদের এখন আর ভয় পাওয়ার কিছু নেই। তাদের সাথে মানুষ ওসমান হাদির পিছনে যেরকম ওসমান হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে, তাদের কিছু হলে এভাবেই লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো। বা মানুষ তারা যদি, এটা তো আর হওয়া উচিত না, কিন্তু তারপরেও এরকম হতো। এরপরে আরও একটা বিষয় হচ্ছে, জীবিত থাকা অবস্থায়ও তারা যদি সবগুলো ক্ষমতার কেন্দ্রকে কোয়েশ্চেন করে ক্ষমতার বিরুদ্ধে এসে দাঁড়াতো, মানুষ তাদের পেছনে এসে দাঁড়াতো। এটা শুধু আমিই না, আমি অনেককেই বলতে শুনছি, এটা অনেক বিশ্লেষকই এটা একদম ক্লিয়ারলি, এটা আমি তাদের সাথে একমত, যে যদি এনসিপি সবার বিরুদ্ধে গিয়েও দাঁড়াতো এবং ক্ষমতাকেই প্রশ্ন করতো, ক্ষমতার বিরুদ্ধে চলে যেত, গিয়ে নিজেদের একটা রাজনীতিক দাঁড় করাতো, তাহলে মানুষ তাদের পক্ষে যেত। মানুষ মনে করতো না, এনসিপি এখনো পথ হারায় নাই। এই জায়গায় এনসিপি নিজের একটা লস করেছে, বা তারা ভালো করে নাই এটা ভয় পেয়ে। তো আমি এই 3টা পয়েন্ট বলেছি খুব এলোমেলোভাবে, এতটুকুই।